আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আফসানা খানম, সিনিয়র শিক্ষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমি তোমাদের অধ্যায় 14 বয়নতন্তু এবং পাঠ 2 তন্তুর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তোমরা বরাবরের মতো তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে উপস্থিত থাকবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে দাগ দিয়ে নিবে। তোমরা এক্ষেত্রে চাইলে হাইলাইটার ইউজ করতে পারো, কালার পেন ইউজ করতে পারো, যাতে করে এই অধ্যায়ের পাঠ 2 খুললেই তোমরা সহজেই সেই জিনিসগুলো তোমাদের চোখে পড়ে এবং তোমরা দেখতে পাও, যা তোমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে। তো তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। এই পাঠ থেকে আমরা যা যা শিখব: প্রাকৃতিক তন্তুর শ্রেণীবিভাগ, কৃত্রিম তন্তুকে কত ভাগে ভাগ করা হয়েছে, কৃত্রিম তন্তু বলতে কি বুঝো, সেলুলোজিক তন্তু কাকে বলে, পরিবর্তিত সেলুলোজিক তন্তু বলতে কি বুঝো এবং সংশ্লেষিক তন্তু বলতে কি বুঝো। তন্তুর শ্রেণীবিভাগ। তন্তুর শ্রেণীবিভাগ বলতে তন্তুকে মোটামুটি কয় ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি ধরি, উৎস অনুযায়ী বয়নতন্তুকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে: 1 প্রাকৃতিক তন্তু, 2 কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু আমরা যদি এক কথায় বলি, প্রাকৃতিক তন্তু বলতে কি বুঝি? প্রকৃতি থেকে যেই তন্তু পাওয়া যায় তাই হচ্ছে প্রাকৃতিক তন্তু। প্রাকৃতিক তন্তুকে আবার কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রাকৃতিক তন্তুকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি একটু ভালো করে ছকটা দেখি, ছকের মাধ্যমে আমরা ভালো করে সেটা বুঝতে পারব। দেখো, প্রাকৃতিক তন্তুকে ভাগ করা হচ্ছে 4 ভাগে: 1 উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু এবং রাবার তন্তু। উদ্ভিজ্জ তন্তু, উদ্ভিজ্জ তন্তুকে আরো কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। 1 হচ্ছে বীজতন্তু, বৃক্ষকোষ তন্তু, পল্লব তন্তু, বাদামের খোলস তন্তু। প্রাণীজ তন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে: একটা প্রাণীজ নিঃসরণ, আরেকটা হচ্ছে প্রাণীজ লোম। খনিজ তন্তুকে হয়েছে, সেটা হচ্ছে এসবেস্টস। রাবার তন্তু হচ্ছে প্রাকৃতিক রাবার। এখন আমরা এই যে ভাগটা দেখলাম সেটা নিয়ে আমরা ডিটেলে পড়ব, ব্যাখ্যায় পড়ব যে আসলে বীজতন্তু আমরা বলতে কি বুঝি, উদ্ভিজ্জ বাকল বা বৃক্ষকোষ বলতে আমরা কি বুঝি, পল্লব তন্তু বলতে কি বুঝি, আমরা সেটা বর্ণনায় পড়ব। দেখো, প্রাকৃতিক তন্তুকে প্রথমকে যেটাকে ভাগ করা হয়েছে উদ্ভিজ্জ তন্তু। উদ্ভিজ্জ তন্তুকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে: 1 উদ্ভিজ্জ তন্তু উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যায়, যা সেলুলোজ দিয়ে গঠিত। এই সেলুলোজ ভিত্তিক হওয়ায় এদের সেলুলোজিক তন্তুও বলা হয়ে থাকে। এরা বিভিন্ন ধরনের হতে পারে। 1 বীজতন্তু। বীজতন্তু আমরা বলতে কি বুঝি? বীজের চারপাশে যে আঁশগুলো অবস্থান করে তাদের বীজতন্তু বলা হয়, যেমন তুলা এবং ক্যাপক। উদ্ভিজ্জ বাকল বা বৃক্ষকোষ তন্তু। গাছের কাণ্ড থেকে যে তন্তু পাওয়া যায় তাই হচ্ছে উদ্ভিজ্জ বাকল, যেমন পাট, ফ্ল্যাক্স, রেমি এবং শন। আমরা এই গাছের কাণ্ড বলতে পাটকে আমরা দেখি, পাটের যে আঁশ থেকে পাটের তন্তু পাওয়া যায়, ঠিক তেমনিভাবে ফ্ল্যাক্স বা লিলেন যে তন্তুটা পাওয়া যায় সেটা হচ্ছে সেই গাছ থেকে যেটা আঁশটা পাওয়া যায় সেটাকেও আমরা ফ্ল্যাক্স বা লিলেন তন্তু বলি। শন গাছ থেকে যে আঁশটা পেয়ে থাকি সেই তন্তু দিয়েই যেইটা তৈরি করা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি উদ্ভিজ্জ বাকল তন্তু। পল্লব তন্তু, এদের ভাস্কুলার ফাইবারও বলে। গাছের পাতা, মূল বা ডাঁটায় পাওয়া যায়। পল্লব তন্তু, এটা তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন
হতে পারে। যে ভাস্কুলার ফাইবার বলতে আমরা কি বুঝি, বা গাছের পাতা বা মূল ডাঁটায় যেটা পাওয়া যায় তাকে আমরা কি বলি? পল্লব তন্তু বলি। যেমন পিনা এবং সিসাল। বাদামের খোলস তন্তু, নারিকেলের ছোবড়া থেকে প্রাপ্ত যে তন্তু, সেটা নারিকেলের ছোবড়া হতে পারে, সুপারি হতে পারে, যে কোনো ধরনের বাদাম হতে পারে। বাদামের যে উপরে যে খোলসটা আছে সেটাই হচ্ছে আমাদের বাদামের খোলস তন্তু। এখন আমরা পড়ব প্রাণীজ তন্তু। আচ্ছা, এই ক্ষেত্রে উদ্ভিদের তন্তুর মধ্যে কিছু আমাদের ছবি দেয়া আছে। স্ক্রিনে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথম আমরা বলেছিলাম বীজতন্তু। খেয়াল করে দেখো, বীজতন্তুর মধ্যে আমি দুটো উদাহরণ বলেছিলাম। একটা বলেছিলাম তুলা এবং ক্যাপক। আমরা তুলার কথা কিন্তু সবাই জানি। তুলা হচ্ছে শিমুল গাছ থেকে আমরা যে বীজটা বা তুলাটা পেয়ে থাকি সেটাকে আমরা তুলা বলে থাকি। আর ক্যাপক, এখানে স্ক্রিনে তোমাদের ক্যাপক যে গাছটা থাকে সেই গাছের একটা ছবি দেওয়া হয়েছে। তারপরে দেখো আমাদের বলা হয়েছে পল্লব তন্তু। পল্লব তন্তু একটা হচ্ছে পিনা আর একটা হচ্ছে সিসাল। পিনা দ্যাট মিন্স হচ্ছে পাইনাপেল থেকে হচ্ছে পিনা। এখানে আমরা বলেছিলাম কি পিনা এবং হচ্ছে সিসাল এগুলি হচ্ছে গাছের পাতা, মূল এবং ডাঁটাই পাওয়া যায়। তার মানে গাছের মূল এবং পাতার থেকে এই তন্তুটা সংগ্রহ করা হয়ে থাকে। বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে তন্তুটা সংগ্রহ করা হয়ে থাকে। তার মানে আমরা এখানে পিনার এবং সিসালের ছবিটা আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি। তারপরে দেখো আছে এখানে আমাদের শন বা আমরা যেটাকে হ্যাম্প যেটাকে বলে থাকি, বা উদ্ভিজ্জ বাকল তন্তু যেটাকে আমরা বলে থাকি। এটা সাধারণত এইখানে আঁশ থেকেই এই তন্তুটা সংগ্রহ করা হয়ে থাকে। এটা হচ্ছে শনের একটা ছবি দেয়া আছে। তার মানে আমরা উদ্ভিজ্জ তন্তুর মধ্যে বীজতন্তু, উদ্ভিজ্জ বাকল তন্তু, পল্লব তন্তু এবং হচ্ছে আমাদের বাকল তন্তু, আমাদের তিনটা ছবি আমাদের দেয়া হয়েছে। এখন আমরা পড়ব প্রাণীজ তন্তু। দেখো, তার মানে প্রাণী থেকে যে তন্তুটা পেয়ে থাকি সেটাকে আমরা এক কথায় যদি আমরা বলি, প্রাণী থেকে যে তন্তু পাওয়া যায় সেটাকে বলা হয় প্রাণীজ তন্তু। প্রাণীজ তন্তু প্রাণী বা পোকামাকড় থেকে পাওয়া যায়। এদের মূল উপাদান হচ্ছে প্রোটিন। তাহলে আমরা কি একটা জ্ঞানমূলক বলতে পারি যে প্রাণীজ তন্তুর মূল উপাদান কি? প্রোটিন। তাই এদের প্রোটিন তন্তু বলা হয়। দেখো, প্রাণীজ তন্তু হচ্ছে দুটি, একটা প্রাণীজ লোম তন্তু আর একটা হচ্ছে প্রাণীজ নিঃসরণ তন্তু। প্রাণীজ লোম তন্তু স্বাভাবিকভাবে আমরা বুঝতে পেরেছি, মানে লোম থেকে যে তন্তুটা আমরা সংগ্রহ করে থাকি। দেখো, বিভিন্ন প্রজাতির ভেড়া ও ভেড়া জাতীয় পশু যেমন আলপাকা, মোহেয়ার, অ্যাঙ্গোরা ইত্যাদি লোমকে পশম তন্তু হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তার মানে ভেড়া এবং ভেড়া জাতীয় পশুর থেকে যেই তন্তু আমরা সংগ্রহ করে থাকি সেটার মাধ্যমে পশম তন্তু হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে প্রাণীজ নিঃসরণ তন্তু। নিঃসরণ মানে প্রাণী যে লালাটা নিঃসরণ করে সেটাকে বলা হয়েছে। যেমন আমরা সকলেই জানি, সিল্ক কাপড়ের কথা আমরা সকলেই জানি। সিল্ক সুতাটা বা সিল্ক কাপড়টা কোথা থেকে তৈরি হচ্ছে? সেই রেশম বা গুটি পোকার থেকেই এই সিল্কটা আমাদের তৈরি হয়ে থাকে। রেশম বা গুটি পোকার লালার নিঃসরণ নিঃসৃত হয়ে পদার্থ থেকে সিল্ক তন্তু ব্যবহৃত হয়ে থাকে। তার মানে আমরা প্রাণীজ নিঃসরণ তন্তু বুঝতে পারলাম, রেশম বা গুটি পোকার লালা নিঃসৃত পদার্থ সিল্ক তন্তু হিসাবেই ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখো, স্ক্রিনে আমি তোমাদের প্রাণীজ তন্তুর কয়েকটা ছবি দেখাবো। প্রথম বলা হয়েছে প্রাণীজ লোম তন্তু। দেখো, মহেয়ার তন্তু এবং আলপাকা তন্তু। আরেকটা হচ্ছে অ্যাঙ্গোলা তন্তু। এগুলি আমরা কি বলেছিলাম? ভেড়া বা ভেড়া জাতীয় পশু থেকে যে লোমটা সংগ্রহ করা হয়ে থাকে সেটাই হচ্ছে প্রাণীজ লোম তন্তু। দেখো, মহেয়ার তন্তু এবং আলপাকা তন্তু। আরেকটা হচ্ছে অ্যাঙ্গোলা। আমরা স্ক্রিনে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছি। এইগুলা লোম থেকে আমাদের এই প্রাণীজ তন্তুটা সংগ্রহ করা হয়ে থাকে। এবং নিচের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি ছবিটা, সেটা হচ্ছে রেশম তন্তু। এখানে একটা গুটি পোকার
চিত্র ছবি দেয়া হয়েছে। খনিজ তন্তু। আমরা জানি সকলেই খনিজ তন্তু হচ্ছে, এটা হচ্ছে খনিজ। যদি আমরা বলি খনিজ হলো প্রকৃতি থেকে সৃষ্ট এমন একটা সমসত্ব অজৈব পদার্থ যার একটা নির্দিষ্ট রাসায়নিক সংকেত ও বৈশিষ্ট্যপূর্ণ পারমাণবিক গঠন বিদ্যমান রয়েছে। তার মানে আমরা খনি থেকে যেই সম্পদটা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা সাধারণত খনিজ সম্পদ বলে থাকি। তার মানে খনি থেকে যেই সম্পদটা নিয়ে আমরা তন্তুতে রূপান্তরিত করি সেটাই হচ্ছে খনিজ তন্তু। তার মানে মাটির নিচে অনেক কঠিন শিলার স্তরে স্তরে এক ধরনের খনিজ আঁশ জমা থাকে, যা আমাদের অ্যাসবেস্টস নামক বয়ন তন্তু হিসেবে স্বীকৃত। এরা আয়রন এবং এরূপ অন্যান্য ধাতু যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামের জটিল সিলিকেট হয়। এরূপ তন্তু অ্যাসিড, মরীচিকা বা আগুন প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তার মানে এইসব আমাদের যে খনিজ যে তন্তুগুলো আছে, আমরা অ্যাসবেস্টস যে বয়ন তন্তু হিসেবে আমরা অ্যাসবেস্টসকে যেটাকে মনে করে থাকি, সেটা সাধারণত অ্যাসিড, মরীচিকা এবং আগুন প্রতিরোধক্ষম হয়ে থাকে। প্রাকৃতিক রাবার। দেখো, আমরা সকলেই রাবার গাছ, হয়তো বা আমরা অনেকেই পাহাড়ি অঞ্চলে সাধারণত এই রাবার গাছটা দেখা যায়। রাবার গাছের বাকল কেটে যে নির্যাস বা আঠা সংগ্রহ করা হয়, ওই নির্যাসটাই পরিশোধিত করে যে তন্তু তৈরি করা হয় সেটাই হচ্ছে একটা প্রাকৃতিক রাবার তন্তু। প্রাকৃতিক রাবার বিশেষ প্রক্রিয়ায় সংকোচন করে বিভিন্ন প্রকার তন্তু ও সুতাতে তৈরি করা হয়ে থাকে। আমরা আশা করি বুঝতে পেরেছি যে প্রাকৃতিক তন্তুকে যে চারটা ভাগে ভাগ করা হয়েছে: উদ্ভিজ্জ তন্তু, প্রাণীজ তন্তু, খনিজ তন্তু এবং প্রাকৃতিক রাবার তন্তু। এখন আমরা পড়ব হচ্ছে কৃত্রিম তন্তু। দেখো, কৃত্রিম তন্তু শ্রেণীবিভাগ। তার মানে কৃত্রিম তন্তু হচ্ছে মানুষের মনুষ্য সৃষ্ট আমরা বলতে পারি। দেখো, প্রাথমিক পর্যায়ে বয়নতন্তুর জন্য প্রাকৃতিক উৎস ও যোগানের উপর নির্ভর করতে হলেও ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে মানুষ কৃত্রিম তন্তুর আবিষ্কার করতে সক্ষম হয়। দেখা গেছে 1900 সাল থেকে কৃত্রিম তন্তুর উদ্ভাবন উত্তরণের বৃদ্ধি পেতে থাকে এবং 1930 সালে পরবর্তীতে বিজ্ঞানীরা আর ডজন খানেক কৃত্রিম তন্তু আবিষ্কার করতে সক্ষম হয়েছে বা সফল হয়েছে। এখন আমরা যদি প্রশ্ন করতে পারি যে মানুষ কৃত্রিম তন্তু আবিষ্কার করতে সক্ষম হয়েছিল কত শতাব্দীতে, তাহলে উত্তর হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে। আরও একটি প্রশ্ন হয়, জ্ঞানমূলক প্রশ্ন: কৃত্রিম তন্তুর উদ্ভাবন কত সালে বৃদ্ধি পেতে থাকে? 1900 সালে। আরও একটি প্রশ্ন হয়, 1930 সালে বিজ্ঞানীরা কতগুলি কৃত্রিম তন্তু আবিষ্কারে সফল হয়েছে? ডজন খানেক। বা ডজন খানেক কৃত্রিম তন্তু আবিষ্কার করতে সফল হয়েছিল সেটা বিজ্ঞানীরা কত সালে? 1930 সালে। তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন পেয়েছি। তাহলে কৃত্রিম তন্তু মোটামুটি আবিষ্কার শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে এবং 1930 সালে সেটা আরও অনেক বেশি কৃত্রিম তন্তু আবিষ্কার করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। এখন একটি ছকের মাধ্যমে কৃত্রিম তন্তুর শ্রেণীবিভাগ আমরা যদি একটু দেখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। কৃত্রিম তন্তু। কৃত্রিম তন্তুকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। উৎস অনুযায়ী বা রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে কৃত্রিম তন্তুকে 6 ভাগে ভাগ করা হয়েছে। 1. সেলুলোজিক তন্তু, পরিবর্তিত সেলুলোজিক তন্তু, সংশ্লেষিক তন্তু, প্রোটিন তন্তু, খনিজ তন্তু, ধাতব তন্তু এবং এখন আমরা দেখব এই যে সেলুলোজিক তন্তু তা কি। এখানে সেলুলোজিক তন্তুর উদাহরণ দেওয়া হয়েছে কিউপ্রামোনিয়াম, রেয়ন এবং ভিসকাস রেয়ন। পরিবর্তিত সেলুলোজিক তন্তু আমরা যেই তন্তুটা পেয়ে থাকি সেটা হচ্ছে এসিটেট এবং ট্রাই এসিটেট। সংশ্লেষিক তন্তু নাইলন,
পলিয়েস্টার। প্রোটিন তন্তু এজলোন এবং কেসিন। খনিজ তন্তু হচ্ছে গ্লাস তন্তু। এখন আমরা সেটার বর্ণনাতে চলে যাব, যে আমরা পড়লাম কৃত্রিম তন্তুর সেলুলোজিক তন্তু। সেলুলোজিক তন্তুটা কি? আমরা প্রথমেই কিন্তু আগে বুঝতে পেরেছিলাম যে সেলুলোজ কি। এক কথায় যদি বলা হয়, উদ্ভিদের কোষ প্রাচীরেই সেলুলোজ দ্বারা গঠিত। তার মানে উদ্ভিদের প্রাচীর থেকেই যেই জিনিসটা নেওয়া হবে সেটাকে আমরা সেলুলোজ বলে থাকি। তার মানে সেলুলোজিক তন্তু হচ্ছে ছোট তুলার আঁশ, বাঁশের বা কাঠের গোড়া ইত্যাদি প্রাকৃতিক সেলুলোজ ভিত্তিক পদার্থের সাথে রাসায়নিক উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিম সেলুলোজিক তন্তু উৎপাদন করা হয়। আমরা কি কথাটা কি বুঝতে পেরেছি? আমরা তো আগেই বলেছিলাম সেলুলোজিক তন্তু হচ্ছে উদ্ভিদ থেকে আমরা যেটা, তার মানে প্রাকৃতিক সেলুলোজ দিয়েই আমরা কিছু রাসায়নিক যখন বিক্রিয়া করব, যেই তন্তুটা কৃত্রিমভাবে যে তন্তুটা আমরা পাবো সেটাকে আমরা বলছি সেলুলোজিক তন্তু। যেমন ক্রিউপামিনিয়াম রেয়ন বা ভিসকস রেয়ন। আমরা অনেকেই হয়তোবা বাজারে ভিসকস রেয়ন এই কাপড় আমরা নাম হয়তোবা শুনে থাকতে পারি। বাজারে গেলে আমরা ভিসকসের নামটা আমরা অনেকেই শুনেছি। দেখো, সেলুলোজিক পরিবর্তিত সেলুলোজিক তন্তু। প্রাকৃতিক সেলুলোজিক ভিত্তিক পদার্থের সাথে রাসায়নিক উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে সেলুলোজের গঠন পরিবর্তন করে এ ধরনের তন্তু উৎপাদন করা হয়। অর্থাৎ এক্ষেত্রে সেলুলোজ বিশুদ্ধ অবস্থায় থাকে না। এটা তো স্বাভাবিক, যেহেতু আমি যে প্রাকৃতিক একটা উপাদান থেকে নিয়ে যখন রাসায়নিক বিক্রিয়া করব, স্বাভাবিক তার গঠন প্রণালী অবশ্যই কখনো বিশুদ্ধ থাকবে না। তার মানে সেই সেলুলোজটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে সেলুলোজটা কখনো বিশুদ্ধ থাকে না। যেমন এসিটেট, ট্রাই এসিটেট। সংশ্লেষিক তন্তু প্রাকৃতিকভাবে সেলুলোজিক ভিত্তিক নয় এমন পদার্থ, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যখন এমন পদার্থ সৃষ্টি করা যায় যা তন্তুর গুণাবলী প্রকাশ করে, সেগুলোকে সংশ্লেষিক তন্তু বলে। তোমাদের কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে সংশ্লেষিক তন্তু বলতে কি বুঝো? তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা সেলুলোজিক ভিত্তিক নয়। তার মানে আমরা বিভিন্ন উপাদান যেটা সেলুলোজিক ভিত্তি নয়, প্রাকৃতিক উপাদান যেমন কয়লা, বায়ু, পানি, পেট্রোলিয়াম প্রভৃতি থেকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি আমরা যখন সংশ্লেষণের মাধ্যমে মানে বিক্রিয়ার মাধ্যমে আলাদা করে নিয়ে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় একত্রিত করে যেই তন্তু উৎপাদন করা হবে তাকেই বলা হচ্ছে সংশ্লেষিক তন্তু। যেমন নাইলন, পলিয়েস্টার এই দুটি তন্তুর কথা বা বস্ত্রের কথা আমরা নিশ্চয়ই সবাই শুনেছি যে নাইলন তন্তু, পলিয়েস্টার তন্তু। প্রোটিন তন্তু আমরা জানি প্রোটিন কোন কোন খাদ্য থেকে প্রোটিন পেতে পারি, আমরা সেটা সকলেই জানি। ধান, গম প্রভৃতি শস্য এবং দুধের প্রোটিনকে রাসায়নিক উপায়ে প্রক্রিয়াজাত করে কৃত্রিম প্রোটিন তন্তুতে রূপান্তরিত করা যায়। তার মানে কৃত্রিমভাবে মানুষ সেটাকে আমরা যে প্রোটিনটা আছে সেই প্রোটিনকে রাসায়নিকভাবে বিক্রিয়া করে কৃত্রিম একটা প্রোটিন তন্তুতে রূপান্তরিত করা যায়। যেমন এজলন এবং ক্যাসিন। খনিজ তন্তু বিভিন্ন খনিজ দ্রব্য এককভাবে বা সংমিশ্রণ অবস্থায় প্রক্রিয়াজাত করে খনিজ তন্তু তৈরি করা যায়। যেমন সিলিকা, লাইমস্টোন অন্যান্য খনিজ উপাদান একত্রিত করে গঠন করা হয়। তার মানে সিলিকা, লাইমস্টোন এবং অন্যান্য খনিজ উপাদান একসাথে গঠন করলে সেটা আমাদের গ্লাস তন্তুতে রূপান্তরিত
হচ্ছে। তার মানে এটাকেই বলা হয়েছে যে খনিজ যে দ্রব্যগুলি আছে একক বা সংমিশ্রণ বা আরো কিছু মিলিয়ে সেটাকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে সেটাকে একটা তন্তুতে রূপান্তরিত করা হয়, সেটাই হচ্ছে গ্লাস তন্তু। ধাতব তন্তু অ্যালুমিনিয়াম, রূপা, সোনা প্রভৃতি ধাতুকে খনি থেকে বিভিন্ন অপদ্রব্যের সাথে উত্তোলন করার পর পরিশুদ্ধ করে নানা উপায়ে কৃত্রিম ধাতব তন্তু তৈরি করা হয়। অন্যান্য কৃত্রিম তন্তু, দেখো অন্যান্য কৃত্রিম তন্তুর মধ্যে এখানে সমুদ্রের মধ্যে যে শৈবালটা থাকে সেই শৈবাল থেকে যে প্রাপ্ত যে এলজিনেট তন্তু, তার মানে আমরা শৈবাল থেকে যে তন্তুটা পাই সেটাকেই বলা হচ্ছে এলজিনেট তন্তু। এই তন্তুটা সহজে পানিতে দ্রবীভূত হয়ে যায়, যার কারণে এই তন্তুর গুরুত্বটা তুলনামূলকভাবে কম। আশা করি তোমরা কৃত্রিম তন্তু এবং প্রাকৃতিক তন্তুর যে বর্ণনা করেছি সেটা সকলেই বুঝতে পেরেছ। আমরা এই পাঠ থেকে আজ যা যা শিখলাম, যেমন প্রাকৃতিক তন্তুর শ্রেণীবিভাগ বা কৃত্রিম তন্তুর শ্রেণীবিভাগ, কৃত্রিম তন্তু সম্পর্কে বা কৃত্রিম তন্তু বলতে আমরা কি বুঝি, সেলুলোজিক তন্তু বলতে কি বুঝি, পরিবর্তিত সেলুলোজ তন্তু বলতে কি বুঝি, বা সাংশ্লেষিক তন্তু কাকে বলে। আমাদের এই সবগুলি প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আমি কিছু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের কথাও মাঝখানে বলেছিলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেটা ভালো করে ভিডিওটা দেখেছ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি সকলেই ভালোভাবে সেটা বুঝতে পেরেছ। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে 10টি জ্ঞানমূলক প্রশ্ন। ধৈর্য সহকারে আমার অনলাইনের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আজকের এই ভিডিও ক্লাস থেকে সবাই মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো এবং বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটি আবার পুনরায় দেখবে, অথবা যদি কোনো সমস্যা রয়েই যায় তোমরা তোমাদের বিষয় শিক্ষকরা তো রয়েছেনই, তাদের সাথে আলোচনা করে তোমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারো। তো আশা করছি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী আবার কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক 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 দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।